হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পড়াশোনার চ্যানেল। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আলোচনা করব বিএ অনার্সের সেকেন্ড ইয়ারের 4th সেমিস্টারের একটি কবিতা ছেলেটা নিয়ে। এই ছেলেটা কবিতা রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এই পরিবারের নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন টিপে বাজিয়ে দিও। চলো শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে ছেলেটা। এই ছেলেটা কবিতা কবি ঠাকুরের পুনশ্চ কাব্যের অন্তর্গত একটি কবিতা। এই কবিতাটি সাধারণত আর 5টা কবিতার মতন কবিতা নয়। অর্থাৎ রবি ঠাকুর সাধারণত যেরকম কবিতা লেখে তার গভীরে একটা ভাব থাকে, অর্থাৎ সেই ভাবটাকে আমাদের গভীরে গিয়ে উপলব্ধি করতে হয়। তোমরা জানো একটি কবিতা তোমাদের ছিল রূপনারায়ণের ফুল। সেই কবিতাটা হয়তো আকারে ছোট ছিল, কিন্তু দেখবে সেই কবিতার যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা কিন্তু অনেক ব্যাপক ও বিশাল ছিল। তো এই কবিতাটি খুবই সহজ একটি কবিতা এবং রবি ঠাকুরের এই কবিতায় সেরকম কোনো অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু নেই। কি বলছেন কবি? ছেলেটার বয়স হবে বছর 10, পরের ঘরে মানুষ। বলছে ছেলেটার বয়স বছর 10, অর্থাৎ মোটামুটি 10 বছরের মতন বয়স, এবং সে মানুষ হয়েছে কোথায় না পরের ঘরে। এবার দেখো, নিজের ঘরে মানুষ হওয়া আর পরের ঘরে মানুষ হওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। যদি বলা হয় কি রকম পার্থক্য, নিজের ঘরে মানে নিজের বাবা মায়ের কাছে, নিজের পরিবার পরিজনের কাছে যখন মানুষ হয়, যখন বড় হয়, তখন অনেক বেশি আদর যত্ন তারা পায়। কিন্তু যখন তার নিজের বলতে কেউ থাকে না, যখন সে অপরের ঘরে মানুষ হয়, তখন কিন্তু একই রকম ভাবে সে মানুষ হতে পারে না। তো কিরকম ভাবে মানুষ হয়? বলছে যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলো বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলোবালি। অর্থাৎ সে বড় হচ্ছে অনেক আঘাত পেয়ে, অনেক কষ্ট পেয়ে। ঠিক কিরকম মানুষ হচ্ছে দেখো, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, অর্থাৎ একটা আগাছা জন্মালে কিন্তু মালিক কখনো তাকে যত্ন করে না। একটা গোলাপ গাছ যদি কেউ লাগায়, সেই গোলাপ গাছটাকে বা কোনো একটা ফুল গাছ লাগালে তাকে যেরকম ভাবে যত্ন করে, কখনোই বেড়ার ধারে গজিয়ে ওঠা একটা আগাছাকে কিন্তু সেরকম ভাবে মানুষ যত্ন করে না। আর তার সঙ্গে কি আছে? আছে আলো বাতাস বৃষ্টি, অর্থাৎ কখনো প্রভাব তেজ সূর্যের, কখনো খুব জোরে বাতাস প্রবাহিত হয়, কখনো পোকামাকড় আক্রমণ করে, কখনো ধুলোবালি সেই গাছের ওপর ছেয়ে যায়, কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুকে। অর্থাৎ বিভিন্ন রকম আঘাত প্রতিনিয়ত তার উপরে কিন্তু আসে এবং সে উপস্থিত হয়। এখানে গরু ছাগল মুড়িয়ে দেওয়া বা মারিয়ে দেওয়ার মধ্যে বোঝাতে চাওয়া হয়েছে যে ছেলেটির জীবন অত্যন্ত প্রতিকূল। অর্থাৎ সে আর 5টা ছেলের মতন কিন্তু মানুষ হতে পারে না অত সহজ ভাবে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ঠিক যেরকম আগাছা তাকে যতই ছাগলে খা গরুতে খা, সে কিন্তু চট করে মরতে চায় না। তুমি একটি গাছকে যত্ন করে এনে লাগাবে, দেখবে সেই গাছটার যত্নে একটু খান্তি হয়ে যদি যায়, তখনই গাছটি কিন্তু মরে যাবে। কিন্তু একটি আগাছা, তোমাদের আশেপাশের অনেকের বাড়ির পাশে বা বেড়ার ঘরে আগাছা জন্মায়। কেউ হয়তো ডাল ভেঙে দেয়, কেউ হয়তো ছিঁড়ে দেয় গাছের ডাল, কেউ হয়তো কখনো কেটে দেয়, কখনো গরু তাকে কামড়ে খায়, কখনো ছাগলে তাকে ছিঁড়ে খায়। তবুও শত আঘাত সত্ত্বেও সে কিন্তু মরতে চায় না। সে আবার কি হয়, শক্তপক্ত হয়ে বেড়ে ওঠে। তাই বলছে ডাকা হয় মোটা, পাতা হয় চিকন সরে। ছেলেটিও সেরকম, তার জীবনে এরকম অনেক আঘাত প্রতিনিয়ত আসছে। সে পরের ঘরে মানুষ, অনেক কষ্ট করে মানুষ হয়েছে, কিন্তু তবুও সেই ছেলেটি কিন্তু মরতে চায় না। সে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যেন জয় পেয়ে যায়। ছেলেটি কুলপাড় থেকে গাছ থেকে পড়ে হাড় ভাঙে, পুরো বিস্ফলকে ওর ভিড় লাগে। রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। অর্থাৎ ছেলেটি খুব দুরন্ত। সাধারণত মা বাবারা থাকলে ছেলেদেরকে শাসন করে,
কিন্তু এই ছেলেটি পরের ঘরে মানুষ হয়েছে এবং আগাছার মতো মানুষ হয়েছে। তো পরের ঘরে এবং আগাছার মতো মানুষ হওয়ায় তাকে চট করে কেউ বশ বানাতে পারতো না, বা চট করে সে কারোর কথা শুনতো না। সে কখনো কুল গাছ থেকে কুল পাড়তে চলে যেত, সে কুল গাছে কুল পাড়তে গিয়ে কুল গাছ থেকে পড়ে যেত এবং পড়ে গিয়ে হয়তো তার হাড় ভেঙে যেত। কখনো যখন বনে সে যেত, যে কোনো ফলই সে মুখে দিয়ে দিত এবং সেই ফলকে হয়তো তার ভিড়মি লাগতো, মাথা ঘুরতো, অজ্ঞান হয়ে যেত। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় চলে যেত, হয়তো হারিয়ে যেত, এক জায়গায় যেতে গিয়ে কোথায় চলে যেত, কিন্তু তবুও কিছুতেই কিছু হয় না। সে বারবারই বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়েও আবারও বেঁচে যায়, আত্মরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, কাল খায় অজস্র, ছাড়া পেলে আবার দেয়। বলছে সে আত্মরা হয়ে অর্থাৎ মরতে মরতে বাঁচে, হারিয়ে যায়, কোথায় যেতে কোথায় চলে যায়, কিন্তু আবার ঠিক ঘুরে 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 তার বাড়িতে ফিরে আসে। কাপড় চোপড়ে কাদা মাখে, খুব মারও খায়, লোকেরা তাকে গাল দেয়, সে গালও খায়, কিন্তু তারপরে যখনই সে ছাড়া পায় আবার সে দৌড়ায়। অর্থাৎ বাচ্চা ছেলে যার মধ্যে সেই শিশুসুলভ মানসিকতা রয়েছে এবং মা বাবা নেই যার, সে কিন্তু এইরকমই হয়, এইরকমই দুরন্ত হয়। আর এই ছেলেটিও কিন্তু খুব দুরন্ত। তাই মার খাক আর যাই খাক, সে যখনই ছাড়া পায়, যখনই আবার সে সুস্থ হয়, তখনই কিন্তু সে আবারও কি করে, দৌড়বে। তারপর বলছে মরা নদী বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে থাকে। মরা নদী অর্থাৎ নদীতে জল অনেক কমে গেছে এবং জল কমে যাওয়ায় সেই নদীর পাক মাটিগুলো দেখা যাচ্ছে। তাই বলছে যে সেখানে বক দাঁড়িয়ে থাকে, বক দাঁড়িয়ে থাকে ধারে, তার কাক বসেছে কলচি গাছের ধারে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জেলে জাল পেতেছে, বাঁশের ডকায় বসে আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর। খুবই একটি সুন্দর প্রকৃতির দৃশ্য বর্ণনা করেছেন, একটি নদীর কথা বলেছেন। নদীতে জল কমে গেছে এবং জল কমে যাওয়ায় পাক দেখা যাচ্ছে, সেইখানে একটি বক দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার জন্য। একটি দাঁড়কাক সে কলচি গাছের ডালে বসে রয়েছে। কাক আমরা অনেকে দেখেছি, কিন্তু দাঁড়কাক আমরা সবাই দেখিনি। দাঁড়কাক হচ্ছে মিশমিশে কালো এক রকমের কাক, যেটা সাধারণ কাকের থেকে আকারে একটু বড় হয়। দাঁড়কাক তোমরা হয়তো সবাই দেখোনি, কিন্তু তোমাদের গার্জিয়ান যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা জানতে পারবে যে দাঁড়কাক বলে এক রকমের কাক হয়। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, এখন কিন্তু বর্তমানে চিলের পরিমাণ অনেক কমে গেছে। যাই হোক, আকাশে শঙ্খচিল উঠছে। বড় বড় বাঁশ পুঁতে জেলেরা জাল পেতেছে, অর্থাৎ মাছ ধরার জন্য তারা বাঁশ পুঁতে সেখানে জাল পেতেছে, যাতে সেই জাল তুলে তারা মাছ শিকার করে। আর বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা। মাছরাঙা পাখি তোমরা অনেক কথা দেখেছো, যে অনেক ক্ষণ ধরে কোনো শিকার পেশে দেখে, হঠাৎ করে নামে, ঝুপ করে একটা মাছ নিয়ে টুক করে চলে যায়। তো সে বসে আছে কোথায় না, বাঁশের ডগায়। আর পাতিহাঁস, গ্রাম সাইডে গেলে তোমরা দেখতে পাবে এই সমস্ত হাঁস, মাছরাঙা পাখি। শহরে বলতে গেলে এগুলো আজকে আর নেই, কারণ না আছে কুকুর, না আছে হাঁস। যাই হোক, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি খাচ্ছে দুপুরবেলা। সেই সময় লোভ হয় জলের ঝিলিমিলি দেখে তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। ছেলেটি নদী দাঁড়িয়ে রয়েছে। আর কোনো যদি দুপুরবেলায় কখনো যাও নদীর ধারে, তাহলে দেখতে পাবে যে নদীর মধ্যে জল কিন্তু এইভাবে প্রবাহিত হয় এবং তাতে যখন সূর্যের আলো পড়ে সেই নদীর জল কিন্তু দেখতে ঝিলমিল ঝিলমিল করে। আর নদীর পাশে যদি কেউ থাকো, বাঘা নদীর পাশেও যারা থাকো, বা অন্য কোনো নদীর পাশে, তোমরা খেয়াল করবে নদীতে একরকমের শ্যাওলা হয়, কেমন? তো বলছে তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো তুলতে থাকে, আর সেখানেই মাছরা খেলা করে। আর সেই যে ছেলেটি নদীর পাড়ে রয়েছে, তার মনে হয় আরো তলায় আছে নাকি নাক কর না, কি মনে হয়
আরো তলায় আছে নাকি নাগকন্যা, অর্থাৎ সেই নদীতে যেখানে জলের ওই স্রোত, সেই স্রোতকে দেখে ছেলেটির জিজ্ঞাসা মনে জন্মায় যে এর নিচে কি নাগকন্যা রয়েছে। সোনার কাকই দিয়ে আছড়ায় লম্বা চুল, কাকই মানে চিরুনি, যে মেয়েটি বা যে নাগকন্যা চিরুনি দিয়ে চুল আছড়ায় বলে আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে, ওই জলের ঢেউ এরকম ঢেউ ওঠে, চিকমিক করে জল। ছেলেটি মনে প্রশ্ন জেগেছে, ছেলেটির খেয়াল গেল ওখানেই ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল। ছেলেটির মনে হলো দেখি সত্যি সত্যি তলায় নাগকন্যা আছে কিনা, এবং সেখানে ডুব দিল। সাপের চিকন দেহের মতো কি আছে দেখি না, সবেতে এই কাণ্ড তার দেখতে ইচ্ছে করে। আসলে সাধারণত বাচ্চাদের স্বভাব সিদ্ধ এই বৈশিষ্ট্য হয়, তারা দেখতে চায়, তারা জানতে চায়, তাদের মনে অনেক প্রশ্ন থাকে। তো এই ছেলেটিও তাই, সে দেখতে চায় কি আছে, এবং সেই জন্য সেখানে ডুব দিল। যেই ডুব দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠলো খাবি খেয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল। যখনই ডুব দিল সঙ্গে সঙ্গে দামে জড়িয়ে গেল, পাকে জড়িয়ে গেল, এবং চেঁচিয়ে উঠলো বাঁচাও করে, এবং তারপরে আবার খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়, অর্থাৎ জলের মধ্যে আবার ঢুকে গেল। বেলায় রাখাল চড়াচ্ছিল গরু চড়াচ্ছিল রাখাল বালকরা, শুনতে পেয়েছে সেই আওয়াজ তারা। জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললো তাকে, এবং আওয়াজ শুনে জেলেদের কাছ থেকে ডিঙি অর্থাৎ নৌকো নিয়ে এসে টানাটানি করে সেই ছেলেটিকে তারা তুললো। তখন সে নিশার, যখন তাকে তুলেছে সে অলরেডি জল খেয়ে নিয়েছে হয়তো, তো জল খেয়ে নিয়েছে বা যাই হোক সে অজ্ঞান হয়ে পড়েছে, নিশা, তার কোনো সারাসত্য নেই, অর্থাৎ সে হয়তো মৃত্যুর অনেক কাছে চলে গিয়েছিল। কি বলছেন দেখো, বলছে তারপর অনেকদিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে। বলছে তারপরে পরবর্তী সময় অনেক কদিন মনে পড়েছে যে মানুষ বলে না চোখে সর্ষে ফুল দেখা, আসলে কি চোখে সর্ষে ফুল দেখা বলতে বোঝানো হয়েছে আবছা হয়ে যায় সবকিছু, আধার হয়ে আসে, মানে আর কিছুক্ষণ হলে হয়তো ছেলেটি জলে ডুবেই যেত। যে মাকে কচিবেলায় হারিয়েছি তার ছবি ব্যবহার, যে মাকে কচিবেলা অর্থাৎ বাচ্চাবেলায় যে মাকে হারিয়েছে তার ছবিও সেই সময় মনে জেগেছে, জ্ঞান যায় মিলিয়ে, এবং তারপর সে অজ্ঞান হয়ে যায়। ভারী মজা, এতে তার মজা লেগেছে, অর্থাৎ মৃত্যুকে এত সামনে দিয়ে দেখেও তার মনে সামান্য ভয়টুকু নেই, সেই মৃত্যুর মধ্যেও কিন্তু মজা দেখেছে। কি করে মরে সেই মস্ত কথা, সে কি মজা পেয়েছে যে মানুষ এইভাবে মরে। তাহলে মরার সময় চোখে সর্ষে ফুল দেখে, যে মাকে ছোটবেলা হারিয়েছে তার মুখও দেখতে পায়, তাহলে এই ব্যাপারটা তার মজা লেগেছে, তার মজা লেগেছে। এবার কি করে মানুষ মরে, মরলে কেমন লাগে সেবার অন্যজনের ওপর দেখতে চায়, তাই তার সাথীকে, বন্ধুকে লোভ দেখিয়ে বলে, সাথীকে লোভ দেখিয়ে বলে একবার দেখ না ডুবে, একবার ডুবে দেখ, কোমরে দড়ি বেঁধে আবার টেনে তুলবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলবো টেনে। বলছে একবার ডোব না, একবার ওখানে ডোব ভাই। তার বন্ধুকে বলছে যে একবার ওখানে ডোব না ভাই, তোর কোমরে আমি দড়ি বেঁধে রাখবো, এবং প্রয়োজন যখন পড়বে তখন কিন্তু আমি তোকে টেনে তুলবো। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। মারার কোনো ইচ্ছে নেই তার, সে চায় না তার বন্ধু মরে যাক, আসলে সে দেখতে চায় যে যেরকম তার অবস্থা হয়েছিল, সে যখন মরার মতন অবস্থায় চলে গিয়েছিল, তার বন্ধু যখন যাবে কেমন লাগবে দেখতে, সে দেখতে চায়। সাথী রাজি হয় না, কিন্তু বন্ধু তার রাজি হয় না। ও রেগে বলে ভীতু 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 কোথাকার, রেগে যায় ছেলেটি, এবং রেগে গিয়ে বলে তার বন্ধুকে তুই একটা ভীতু ছেলে। তারপর বলছেন বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মত। বলছে বকশিদের একটি বাগান আছে, ফলের বাগান, সেখানে সে লুকিয়ে থাকে। কিরকম ভাবে লুকায় না, জন্তুরা যেভাবে লুকায়, যখন বনে জন্তুরা লুকায় চট করে তাদের যেরকম খুঁজে পাওয়া যায় না, এই ছেলেটিও ঠিক সেরকম ভাবে লুকিয়ে যায়।
মার খেয়েছে বিস্তর, প্রচুর মার খেয়েছে ফল পাড়তে গিয়ে, বকশিদের বাগান থেকে ফল পাড়তে গিয়ে প্রচুর মার খেয়েছে, সে জাম খেয়েছে আরো বেশি। বলছে মার যা খেয়েছে, মা তো খেয়েছে, তার থেকে জাম সে অনেক অনেক বেশি খেয়েছে। বাড়ির লোকে বলে লজ্জা করে না মাধব? বাড়ির লোকে বলতে তোমাদের মনে হতে পারে যে তার তো মা বাবা কেউ নেই, পরের ঘরে মানুষ, তাহলে বাড়ির লোক কেউ যে পরের ঘরে মানুষ, তাকে ভালোবাসে একজন আছে, তার নাম মনে পড়ে দেখবো, সে তাকে বলে যে তুই ওরকম চুরি করিস, তোর লজ্জা করে না? তখন সেই ছেলেটি তার উত্তরে বলে কেন লজ্জা? বকশিদের ঘোড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে। মানে বকশিদের বাড়ির যে ছেলেটি রয়েছে, সেটি ঘোড়া ছেলে, কি ঘোড়া, সে কি করে ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে। আর যখন ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে, বলছে ঝুড়ি ভরে নিয়ে যায়, ফল পেরে সে ঝুড়ি ভর্তি করে নিয়ে যায়। আর যখন সে ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়তে যায়, বলছে গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, লজ্জা করে না? বলছে ও যখন সে ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে এবং ঝুড়ি ভরে নিয়ে যায়, তখন ফল পাড়তে গিয়ে অনেক ডাল ভেঙে যায়, আর কি হয় না অনেক ফল গাছেই ঢলে পড়ে। বলছে ওর লজ্জা করে না? আমি তো যে ফলটা খাবো শুধু সে ফলটাকেই পারি। আর বকশিদের ছেলে সে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে একটা ফল পাড়তে গিয়ে আর একটা ফলকে আঘাত করে, ডাল ভেঙে যায় ফল পাড়তে গিয়ে। ওর লজ্জা করে না, আমার কেন লজ্জা করবে? তারপর বলছে একদিন পাকরাশিদের মেজো ছেলে একটা কাজ করানোর চোখ নিয়ে ওকে বললে দেখ না ভিতর পাবে, মানে চোখ এরকম চোঙের মতো হয় এবং তার ভিতরে কাঁচ লাগানো যায়। বলছে সেইটা যদি চোখ দিয়ে দেখা যায় তাহলে, এবং ওই চোঙটাকে যদি নাড়ানো হয় তাহলে সেই চোঙের ভিতরে বিভিন্ন রকম কালার দেখা যায়। তো সেই ছেলেটাকে দিয়ে বললো দেখ না একবার ভিতরে। দেখলো, ছেলেটি দেখলো এবং দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। অর্থাৎ চোখের মধ্যে যখন চোখ দিয়ে সে নাড়া দেয়, তখন নানা রকম নতুন নতুন রং পরিবর্তন হয়। বললে দে না ভাই আমাকে। ছেলেটি বললো আমাকে দে না, তোকে দেবো আমার বসা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেবো আমের কষি বাসি। বলছে দে না ভাই, তোকে আমি ঘষা ঝিনুক দেবো, সেটা দিয়ে আম ছাড়াবি মজা করে, আর দেবো আমের কষির বাসি। কষির বাসি মানে আমটাকে ছাড়ালে তার ভিতরে যে আটিটা থাকে, সেই আটিটাকেই ঘষে ঘষে বাসি বানানো হয়। আসলে আগেকার বাচ্চারা এরকম বাসি বানাতো, এখনকার ছেলেমেয়েরা আর এসব নিয়ে ভাবেও না, করেও না। আগেকার ছেলেমেয়েরা কাঁচা আম যেখানেই পেত সেখান থেকে তুলে এনে ব্লেড দিয়ে ছাড়াতো, তারও আগে ঝিনুক ঘষা দিয়ে ছাড়াতো এবং সেভাবে ছাড়িয়ে ছাড়িয়ে সে আম। তাই বলছে যে আমাকে এটা দে, তোকে আমি এই দুটো জিনিস দেবো। কিন্তু ওই ছেলেটা দিলে নাও, ও দেয়নি। অর্থাৎ পাকরাশিদের মেজো ছেলে এই ছেলেটাকে দেয়নি, কাজেই চুরি করে আনতে হলো। চুরি করে এনেছে, দেয়নি মানে চুরি করে এনেছে। তবে ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। আসলে ওই যে বললাম, একটা বাচ্চার মনে সবসময় জিজ্ঞাসা থাকে, তার দেখার ইচ্ছা, জানার ইচ্ছা যে কি আছে ভিতরে। সেই ছেলেটিও দেখতে চাইছে কি আছে ভিতরে। দেখো সাধারণত হয় এটা যে বাচ্চাদের ক্ষেত্রে হয়, দেখবে তাদেরকে যখন কোনো মেলা থেকে গাড়ি বা এরকম কিছু কিনে দেওয়া হয়, তাহলে যতক্ষণ সেটাকে খুলে 12টা না বাজায় ততক্ষণ তারা সেটাকে নিয়ে ঘাটাঘাটি, অর্থাৎ দেখতে চায়। দেখা গেল গাড়িটা ওই রিমোটে চলে, এবার রিমোটে কেন চলে, কি জন্য একটা সুইচ টিপে চলছে, সেটা তাদের দেখার খুব ইচ্ছে, জানার খুব ইচ্ছে। দেখতে গিয়ে জানতে গিয়ে গাড়িটাকে 12টা বাজিয়ে দিল। বাচ্চা ছেলে আর কি জানে কিভাবে কি হয়, ব্যাস ভাঙতে চায় না, খারাপ করতে চায় না, আসল কিছু জানতে চায়। এখানেও তাই, সে চুরি করতে চায় না, সে দেখতে চায় কি আছে ওর ভিতরে। তখন যখন সে নিয়ে চলে এসছে, খোদলতা বলে একজন তার কানে মোচড় দিতে দিতে বললো চুরি করলি কেন? হ্যাঁ, তুই চুরি করেছিস কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলো, ও কেন দিলে না? লক্ষ্মী ছাড়া মানে ছেলেটা বলছো কি জবাব দিল? ও দিল না কেন? মানে সে যে চুরি করেছে, সেই চুরি করার দায় তার নয়, কার? পাকরাশির মেজো ছেলে, যে ছেলেটি তাকে সেটি দেয়নি তার।
ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটা। ভয়ও করে না কাউকে, তার মনে কোনো ঘৃণাও নেই। কেন বলছেন কবি এ কথা? কোলা ব্যাং তুলে ধরে খপ করে, সে হঠাৎ করে যেখানে যাবায়, কোথাও কোলা ব্যাং পায়, সচরাচর মানুষ ব্যাঙের গায়ে হাত দিতে ভয় পায় বা কেমন ঘৃণা বোধ করে, কিন্তু ছেলেটি যেখানেই কোলা ব্যাং দেয় খপ করে ধরে নেয়। বাগানে আছে খোটা পোতার একটা গর্ত আছে বাগানে, সেখানে একটা কুটি পুঁতে রেখেছে আবার, তার মধ্যে সেটা পোষে, ব্যাংটাকে পোষে। দেখো কেমন ছেলে, আর 5টা ছেলের মতো নয়। কেউ ব্যাং পোষে না, কিন্তু এ পোষে ব্যাং। পোকামাকড় খেতে দেয়, শুধু পোষেই তা নয়, তার পোষ্য দেশে খেতেও দেয়। কি না পোকামাকড়, আর কি পোষে দেখো, বলছে গুপড়ে পোকা কাগজের বাক্স এনে রাখে। গোবরের পোকা, সেই গুপড়ে পোকাকেও সে কাগজের বাক্স এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। অর্থাৎ সে এমন ছেলে যে যেগুলো সচরাচর মানুষ ধরে না, গুপড়ে পোকা, কোলা ব্যাং, সে ধরে। আর সেই জন্যই বলছে যে ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। কেউ ফেলে দিলেই, যদি কেউ ফেলে দিতে চায়, কেউ ফেলে দিতে গেলে অনর্থবাদে, কেউ যদি কুকুরে পোকা বা ওই কোলা ব্যাং ফেলে দিতে যায় সেখান থেকে, তাহলে একদম তার সঙ্গে মারাত্মক ব্যাপার বেঁধে যায়। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি, সেই স্কুলে যখন যায় পকেটে করে কাঠবিড়ালি নিয়ে যায়। সাধারণত কেউ যায় না, সে যায়। একদিন একটা হেলে সাপ রাখলো মাস্টারের ডেস্ক, একদিন একটা সাপ নিয়ে গেছে, হেলে সাপ, এবং মাস্টারমশাই ডেস্কের ভিতরে রেখে দিয়েছে। কেন না, ভাবলে দেখি না কি করে মাস্টারমশাই, তার দেখার ইচ্ছা, জানার ইচ্ছা যে সেই সাপটা দেখে মাস্টারমশাই কি করে। ভাবো, ভয় পায় না, একটা সাপ ধরে মাস্টারমশাই ডেস্কে রেখে দিয়েছে। কেন? সে জানতে চায় যে মাস্টারমশাই সে সাপ দেখে কি করবে। ডেস্ক খুলেই ভদ্রলোক লাভ উঠে দিলেন তো, আর মাস্টারমশাই সেই ডেস্ক খুলে যে সাপ দেখেছে একদম বাপরে করে একদম ছোট, একবার মতো দৌড়টা। ছেলেটার ভালো লেগেছে, সেই দৌড়টা দেখতে ছেলেটার কিন্তু খুব ভালো লেগেছে। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। তাহলে বলছে একটা কুকুর ছিল ওর পোশাক, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। অর্থাৎ সেটা কুকুরও পুষতো, সে কোলা ব্যাং পুষতো, সে কুকুরে পোকা পুষতো, এবং তার সাথে পুষতো কি কুকুর, কুলিন জাতের নয়, অর্থাৎ কোনো বিদেশি কুকুর নয়, একেবারে বঙ্গজের কুকুর। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহার মানে চেহারাও রোগাবর্তা আর ব্যবহারটাও মনিবের মতো। মনিব কি ওই চুরি করে ফলের বাগান থেকে চুরি করে, এখান থেকে চুরি করে, সেখান থেকে বলছে, সেরকমই মনিবের মতো। সেও কিন্তু ওই চুরি করে এবং খাবার খায়, অন্য যুক্ত না, সবসময় গতি ছিল না চুরি ছাড়া। তাই বলছে ব্যবহারটাও মনিবের মতো। তাহলে যখন খাবার জোটে না তখন কুকুর চুরি করতে বাধ্য হয়েছে। তাই বলছে যে যখন অন্ন যুক্ত না, গতি ছিল না চুরি ছাড়া, সেই অপকর্মের মুখে পড়ে তার চতুর্থ পা হয়েছিল খোড়া, এবং ওই লোকের খাবার চুরি করতে গিয়ে তার পা একটা খোড়া হয়ে গেছিল, তার কুকুরের। আর সেই সঙ্গে কোনো কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা খেতে বেড়া দিয়েছিল ভেঙে। আর বলছে যে যারা ওই কুকুরটির পা খোড়া করেছিল, কোনো কার্যকারণ দোষে তাদের যে শশা ক্ষেত, সেই শশা ক্ষেতের বেড়া ভেঙে গিয়েছে। কারণটা হচ্ছে গিয়ে সেই ছেলেটির পোষা কুকুর ছিল, ওই কুকুরটির পা খোড়া করেছিল যারা, তাদের শশা ক্ষেতের বেড়া ভেঙে গিয়েছে। তাহলে কে ভাঙবে? কুকুর তো আর ভাবতে যায়নি, ভেঙেছিল ওই ছেলেটি। প্রতিশোধ নেওয়া যাকে বলে, ওই শশা ক্ষেতের বেড়া ভেঙেছে, প্রতিশোধ নিয়েছিল। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাত্রে, অর্থাৎ কুকুরটা যখন ঘুমতো মনিবকে সঙ্গে নিয়ে ঘুমোতে হতো, নাহলে ঘুম আসতো না। তাকে নইলে মনিবেরও সেই দশা। বলছে সে না থাকলে মনিবেরও ঘুম আসে না। মনিবকে ছাড়া যেরকম কুকুরটার ঘুম আসে না, কুকুরটাকে ছাড়া মনিবেরও কিন্তু ঘুম আসে না। একদিন প্রতিবেশীদের বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্ত হতো। এই চুরি করতে খেতে সে খাবার পেত না, চুরি করে খেত। এই করতে একদিন প্রতিবেশীদের ভাত বেড়ে রাখা হয়েছিল, সেই ভাতে কুকুরটি মুখ দিয়ে দেয়। আর যখনই কুকুরটি মুখ দেয়, সেই প্রতিবেশীরা সেই কুকুরটিকে মারে, যার ফলে কুকুরটি মরে যায়। এরপরেই বলছেন কবি, মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে। অর্থাৎ এত কিছু হয়েছে,
যেমন প্রথমে আমরা বললাম কুল গাছের কুল পাড়তে গিয়ে পড়ে গিয়ে হাড় ভাঙে, রথ দেখতে গিয়ে ফিরে আসে, মরতে মরতে ডুবে গিয়ে বেঁচে যায়, সে কিন্তু কোনোবারের জন্য কাঁদেনি। তাই বলছেন মরণান্তিক দুঃখেও কোনোদিন চোখের জল বের হয়নি যে ছেলে দুদিন লুকিয়ে লুকিয়ে কেঁদে বেড়ালো, সেই ছেলেটি যে কখনো কাঁদেনি, কুকুরটি মরার পর সে দুদিন লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল, অর্থাৎ সে মনে খুব আঘাত পেয়েছিল। মুখে অন্ন জল রুচল না, খেলো না, অন্ন মানে খাবার জল কিছুই সে খেতে পারলো না। আসলে আমরা প্রিয় মানুষদের হারালে, প্রিয় ব্যক্তিদের হারালে, প্রিয় জিনিসকে হারালেও অনুরূপ কষ্ট শোক অনুভব করি, এবং সেই সময় আমাদের মুখে কিন্তু খাবার প্রবেশ করে না, বা খাবার খেলেও আমাদের গলা দিয়ে সেটা নামতে চায় না। এই ছেলেটিরও সেই অবস্থা। সেই কুকুরটিকে অনেক ভালোবাসত, এবং সেই কুকুরটি মারা যাওয়ায় সেও কিন্তু খুব কষ্ট পেয়েছিল। বলছে বক্সিদের বাগানে পেকেছে করমচা, চুরি করতে উৎসাহ হল। বক্সিদের বাগানে করমচা পেকে গেছে, করমচা ছোট ছোট হয়, সেই করমচা পেকে গেছে। এখন তো করমচা গাছ দেখাই যায় না বলতে গেলে। সেই করমচা পেকেছে, কিন্তু সাধারণত আর 5টা মানে এর আগে যতবার হয়েছে এরকম করমচা ছেলেটার জলায় থাকতো না সেই করমচা, কিন্তু এবার বলতে চুরি করতে উৎসাহ হলো না। কেন হলো না? তার প্রিয় সেই বঙ্গজ কুকুরটি মারা গেছে। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের। কোন প্রতিবেশী? যেই প্রতিবেশী সেই কুকুরটিকে মেরে দিয়েছিল, সেই প্রতিবেশীদের একটি ভাগ্নে ছিল 7 বছরের। তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো একটা ভাঙা হাড়ি সেই প্রতিবেশীদের মাথার উপরে সে পড়িয়ে দিয়ে এলো। হাড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানিকলের বাঁশি, এবং যখন সেই ছেলেটি কান্নাকাটি করলো তখন সেই কান্নার আওয়াজ শুনে মনে হলো যেন কোন ঘানিকলের বাঁশি। তারপর বলছেন গোরস্তের ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, অর্থাৎ দেখবে হট করে একটা কুকুর ঢুকলে যখন আমরা তাকে হই হই করে তাড়িয়ে দিই, ছেলেটিকেও কেউ ভালোবাসত না। তাই বলছে কোনো ঘরে ঢুকলেই তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। তবে কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তবে সিধু গয়লানি বলে একজন রয়েছে, যে তাকে আদর করে আপ্যায়ন করে ভালোবেসে ডেকে এনে দুধ খাওয়ায়। এবার মনে হতে পারে কেন সেই সিধু গয়লানি তাকে ডেকে এনে দুধ খাওয়ায়? কারণ তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। তাহলে তাকে কেবল দুধ খাওয়াচ্ছে কে? সিধু গয়লানি। কেন তাকে দুধ খাওয়াচ্ছে ডেকে এনে? সেই দুধ খাওয়ানোর কারণ তার একটি ছেলে ছিল যে 7 বছর হয়েছে, মারা গেছে। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ, অর্থাৎ এই ছেলেটির সঙ্গে সিধু গয়লানির নিজের ছেলের বয়সের তফাৎ মাত্র 3 দিনের। ওরই মতো কালো কালো, নাকটা ওইরকম চাপটা। বলছে শুধু 3 দিনের তফাৎ, দেখতেও এরকম কালো, যেরকম আমার ছেলে মানে সিধু গয়লানির ছেলে যেরকম কালো ছিল, এই ছেলেটিও সেরকমই কালো, নাকটা ওরকম চাপটা। তাই এই ছেলেটিকে দেখে তার নিজের ছেলের কথা মনে পড়ে, সেজন্যই তাকে দেখলেই কি হয়, তাকে সে আদর আপ্যায়ন করে। ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি এই গয়লানির মাসির পরে, আর ছেলেটিও খুব দুষ্টু, সেই মাসির সঙ্গে বেশি করে দুষ্টুমি করে। তার বাধা গরু তড়ি দেয় কেটে, মাসির গরু আছে সেই গরু তড়ি কেটে দেয়, পালিয়ে যায় গরু। মাসির কষ্ট হয়, কিন্তু তার বেশ মজা লাগে। তার ভাত রাখে লুকিয়ে, খয়ের রং লাগিয়ে দেয় তার কাপ, ওই দইয়ের ভার, সেই ভার লুকিয়ে রাখে। মাসির সাদা কাপড়ে খয়ের দাগ লাগিয়ে দেয়, যে দাগ চট করে উঠতে চায় না। মাসির কষ্ট হয়, কিন্তু তার হেবি মজা লাগে। দেখি না কি করে, তারই বিভিন্ন রকম পরীক্ষা সে দেখতে চায় মাসি কি করে। গরুর দড়ি কেটে দিলে কি করে, ভার লুকিয়ে দিলে কি করে, শাড়িতে খয়ের রং লাগিয়ে দিয়ে কি করে। কিন্তু তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলি, তার উপর রাগ করে না। সিধু গয়লানি তার ওপর ভালোবাসা আরো বেশি ঢেউ খেলে ওঠে, কারণ তার মনে হয় তার নিজের ছেলে হলেও তো এরকমই করতো। তার হয়ে কেউ শাসন করতে এলে সে কখনোই ওই ছেলেটাকে বলছে, কেউ যদি এসে বলে এই ছেলেটিকে দেখেছো কেমন বাদর হয়ে গেছে, কত দুষ্টুমি করে, চুরি করে, তখন এই সিধু গয়লানি সেই ছেলেটির পক্ষ নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি করে।
অম্বিকে মাস্টার আমার কাছে বিক্ষোভ পেলাম। অম্বিকে মাস্টার ছেলেটি স্কুলের মাস্টার, আমার কাছে মানে এখানে কবি স্বয়ং অম্বিকা মাস্টার আমার কাছে দুঃখ করে গেল। কেন? কি বললো? বললো শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। বলছে আপনি যে কবিতাগুলো লিখেছেন সেই কবিতাগুলো ওর কোনো সময় পড়তে ভালো লাগে না। এমন নিরেট বুদ্ধি, পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে। এত বড় বাদল। বই থেকে যে পড়া যায় ও কি করে সেই বইয়ের পাতা কেটে দেয়। মাস্টারমশাই পড়া করবে, বললে স্যার দেখুন বই ইঁদুরে কেটে দিয়েছে, আমি পড়া করবো কি করে? এত বড় বাদর, এত বড় বদমাস। তো তার অর্থাৎ অম্বিকে মাস্টারের এই কথার প্রত্যুত্তরে কবি জানান, আমি বললুম, আমি মানে কবি স্বয়ং, সে ত্রুটি আমারই। বলছে আমি, কবি বলছেন যে এই যে ছেলেটি এরকম করে সেই দোষটা ছেলেটি নয়, আমার। কেন? থাকতো নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। বলছে ও যেগুলো ভালোবাসে, গুবরে পোকা বা নেড়ি কুকুর বা গোলা ব্যাং, যদি সেগুলো নিয়ে কোনো কবি কবিতা লিখতেন, তাই বলছেন তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। তাহলে যদি সেই কুকুরে পোকা, সেই কোলা ব্যাং, সেই কুকুর নিয়ে কেউ লেখালেখি করতো, তাহলে সে করতে বাধ্য হতো, কারণ তার প্রিয় বিষয় ওগুলোই, সে ছাড়তো না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে? মানে কোনো ব্যাঙ নিয়ে তো আমি কখনো কিছু লিখতে পারিনি। আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি না কোনো নেড়ি কুকুর নিয়ে কিছু লিখেছি। সুতরাং ত্রুটি ছেলেটির নয়, ত্রুটি কার? ত্রুটি আমার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।